সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওরিয়ন ফুড কোম্পানি লিমিটেড টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ট্যুরিজম এন্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা যে আলোচনা করব বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক বিষয় নিয়ে, বিশেষ করে ফুটবল, এবং এই মাস থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। সেই ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত দুজন প্রিয় মানুষকে। আমার সাথে আছেন খন্দকার আবুল হাসান, একজন স্পোর্টস অর্গানাইজার এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্পোর্টসের সাথে সম্পৃক্ততা ছিলেন, এবং আমার সাথে আছেন আলিমুজ্জামান আলম, সদস্য কম্পিটিশন কমিটি বাফুফ এবং চেয়ারম্যান তৃতীয় বিভাগ ফুটবল কমিটি এবং একই সাথে সদস্য মহানগরী ফুটবল লীগ কমিটি। আমি প্রথমে যাব আলম ভাইয়ের কাছে। আলম ভাই, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আছেন, বাংলাদেশের ফুটবল ডেভেলপমেন্টের জন্য ওতপ্রোতভাবে কাজ করছেন এবং তরুণ সংগঠকদের মধ্যে একজন আপনি, যে নিজ উদ্যোগে এবং নিজ অর্থ দিয়ে আপনি বাংলাদেশের স্পোর্টসকে ডেভেলপ, বিশেষ করে ফুটবলকে ডেভেলপমেন্ট করার জন্য কাজ করছেন। বর্তমানে বাংলাদেশের ফুটবলের যেই গতি এবং যেভাবে এগিয়ে যাচ্ছে, এটা নিয়ে আপনি কতটুকু স্যাটিসফ্যাকশন যদি একটু বলেন। আমি অন্য স্পোর্টসের কথা বলবো না, ফুটবলে আসলে স্পন্সরের খুব অভাব দেখা যায়, যেই কারণে অর্থনৈতিক ব্যাকআপ ছাড়া খেলাধুলা উন্নয়ন করা খুবই কষ্ট হয়ে যায়। ওইভাবে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওইভাবে সাপোর্ট দিতে পারছে না বিভিন্ন সেক্টর ওয়ে। আমাদের বিভিন্ন ডিভিশনাল ফুটবলে পায়োনিয়ার এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে যেসব খেলা হয় সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ওইভাবে সাপোর্ট দিতে পারছে না। আর লোকাল যেই আমাদের যেই সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু ওইভাবে তাদের কথা স্পন্সরও আসছে না, যে কারণে অর্থনৈতিক কারণে আমাদের ফুটবলটাকে আমরা ওইভাবে এগিয়ে নিতে পারছি না। এটি আমাদের প্রধান। কিন্তু আমরা জানি যে এই যে আপনার যে তৃতীয় বিভাগ ফুটবল, এটা কিন্তু বাংলাদেশে এখন যারা বড় মানের ফুটবলার আছে তারা কিন্তু এখান থেকে কিন্তু এসছে, পায়োনিয়ার এবং তৃতীয় বিভাগ থেকে কিন্তু এটিকে তো আরো জোরদার করতে হবে। বাফুফের এই বিষয়ে আরো সুনির্দিষ্ট পদক্ষেপ এবং সুদূর প্রসারী পরিকল্পনা থাকা দরকার। এটিকে আছে বলে আপনি মনে করছেন? এটা অ্যাকচুয়ালি ওইভাবে আমি এখনো দেখতে পাই নাই। আমাদের সালাউদ্দিন ভাই দুইটা ছিলেন, এর আগে সুলতান ভাই ছিলেন, আমাদের অনেকেই ছিলেন, হানিফ ভাই ছিলেন। অ্যাকচুয়ালি রুট লেভেলের ফুটবলকে আমি কখনোই দেখি না এরা স্পেশালি কোনো টেক কেয়ার করছে, যে কারণে আমাদের ফুটবলের কিন্তু আজকে এই দশা। আমাদের পায়োনিয়ার বলেন এবং ডিস্ট্রিক্ট লেভেলে বলেন, যেগুলো আমাদের তৃতীয় বিভাগ বলেন, এখান থেকে কিন্তু জুনিয়র ছেলেরা এখানে খেলে। এখানে যদি আমরা ঠিক মতো আমাদের কনসেন্ট্রেশনটা করতে পারি, সেখান থেকে কিন্তু পাইপলাইনে প্লেয়ার বের হয়ে আসবে। এরাই কিন্তু পরবর্তীতে ন্যাশনাল পর্যায়ে বা টপ লেভেলে ক্লাবগুলোতে এরাই খেলে, এখনো এরাই খেলছে। কিন্তু ওইখানে যেখানে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার, সেখানে কিন্তু টাকার অভাবে অনেক ক্লাব বন্ধ হয়ে যাচ্ছে। এক বছর খেলছে, পরের বছরে আর টাকার জন্য খেলতে পারছে, দল গোছাতে পারছে না। প্লাস একটা ক্লাব 4 মাস 5 মাস খেলা হয়, ক্যাম্পেইন করতেও অনেক লক্ষ লক্ষ টাকা লাগে, সেটাও যোগান দিতে পারছে না। সংগঠকরা আর্থিকভাবেও খুব দুর্বল থাকে। খন্দকার আবুল হাসান যেটা বলছিল যে আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আছেন, অনেকগুলো স্পোর্টসের সাথে আপনি জড়িত আছেন, সংগঠক, খেলোয়াড় একই সাথে আর কি। তো যেটা বলছিল যে আমরা গ্রাসরুট লেভেলে, যে বাফুফে গ্রাসরুট লেভেল থেকে আসলে আরো বেশি টেক কেয়ার করতে হবে। আপনি একজন বিশ্লেষক হিসেবে বিষয়টাকে কিভাবে দেখছেন? আগে যেরকম আমরা ফুটবল খেলেছি করাচির মাকরান প্লেয়ারদের সাথে, আমাদের বাঙালি প্লেয়াররাও ছিল, গজনবী ভাই, কবির ভাই, আশরাফ ভাই, এরা ন্যাশনাল টিম, পাকিস্তান ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করছে। সালাউদ্দিন যে এখন প্রেসিডেন্ট ফুটবল ফেডারেশন, আমরা একসাথে খেলাধুলা করছি। আমরা ওয়ারিতে খেলছে, পরে আবাহনীতে গেছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আগে সেই স্ট্যান্ডার্ড এখন আর সেটা এখন আর নাই। কেন নেই? আমরা তো দেখেছি যে আগের থেকে বেশি পেশাদারিত্ব এখন আসছে ফুটবলে তো আগে তো আপনাদের সময় পেশাদারিত্ব ছিল না, এবং বাংলাদেশে যখন 60-70 দশকের দিকে তখন পেশাদারিত্ব ছিল না। এখন পেশাদারিত্ব আসার পরও আমরা খেলার মান ধরে রাখতে পারছি না। কেন পেশাদারিত্ব আসেনি? কেউ তো কোনো প্লেয়ার তো আমি দেখলাম না যে পর্যন্ত যে কন্ট্রাক্ট সাইন করে যে আমাকে এত কোটি টাকা দিতে হবে, নাহলে এই সিজনের জন্য বা 2 সিজনের জন্য বা 3 জনের, তাই না? ওরা ওই সিজনাল লামসাম কন্ট্যাক্ট করে তারা খেলছে। এটা আমরাও খেলেছি। আমি আজ স্টুডেন্ট ক্লাবে খেলেছি, তারপরে ওয়ারি ক্লাবে খেলেছি, তারপরে রহমতগঞ্জে খেলেছি, ওয়ান্ডার্সেও খেলেছি, মোহামেডানও এক সিজন খেলেছি। তো আমরা ওইভাবে আমরা কিন্তু এতে যাইনি। আমাদের লামসাম
যা দিত আমরা ওতে খুশি হয়ে খেলাধুলা করতাম। কিন্তু আপনি যে কন্ট্রাকচুয়ালের কথা বলছেন তখন কিন্তু এত মানে আপনি বলছেন যে যে আমাকে এই পরিমাণ দিতে হবে, কিন্তু সেটা দেওয়ার মতো তো আসলে ক্লাবগুলোর তো সেই পরিস্থিতি নেই। অনেক ক্লাব দেখেন, এই আজাদ স্পোর্টিং ক্লাব, আমি আজাদ স্পোর্টিং ক্লাবে 9 বছর খেলছি। জি। হ্যাঁ, তখন আজাদ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে, আমি চ্যাম্পিয়ন হয়েছি। জি। 1958 আমরা চ্যাম্পিয়ন হলাম। জি। মোহামেডানকে বিট করছি, এখানে যে ভিক্টোরিয়া, তারপরে ওয়ান্ডার্স, এদের সব বিট করে আমরা চ্যাম্পিয়নও হয়েছি। কিন্তু এখন এই ক্লাব দেখেন পয়সার অভাবে এখন বি ডিভিশনে নেমে গেছে। যখনই এই প্লেয়াররা বেশি টাকা পেয়ে নিচের ক্লাবে চলে আসলো, তখন আর সেই স্ট্যান্ডার্ডটা তারা শো করতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, সেটাই আর কি। আমি একটু এই কথাটা নিয়ে একটু আলম ভাইয়ের কাছে যাচ্ছি। আলম ভাই, যেটা হচ্ছে যে যেইটুকু আছে আমাদের দেশে সেইটুকু হচ্ছে বিদেশি প্লেয়াররা সেই জায়গাটা দখল করে রাখছে, খেলার যে মানটুকু আছে, আসলে এটা আপনি কিভাবে দেখছেন? আসলে এটা কিন্তু সত্যি, এটা প্লেয়াররা বা অনেকে এটাকে নেগেটিভ সেন্সে দেখে। আমার মাই পয়েন্ট অফ ভিউ, আমি এটাকে অন্যভাবে দেখি না কেন, সারা ওয়ার্ল্ড ওয়াইডে যেখানে আপনার ভালো খেলা হয়, একসময় ইতালিতে হতো, ইতালিয়ান লিগগুলো খুব ওয়ার্ল্ডের জন্য, এখন স্প্যানিশ লিগ হচ্ছে, দেখবেন ফরেন প্লেয়াররাই কিন্তু বেশিরভাগই এখানে প্রাধান্য। যেমন রোনাল্ডো বলেন, মেসি বলেন, এরা তো স্পেনের নাগরিক না, এরা বিভিন্ন দেশ থেকে এসে এরা খেলছে। তো এদের সাথে আমার মতে যে বিদেশি প্লেয়ারদের সাথে আমার থেকে বেটার কোয়ালিটি প্লেয়ারের সাথে খেলে আমরা কিন্তু আমাদের কোয়ালিটি যাচাই করতে পারবো, আমরা ওই পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারবো। যেমন বাংলাদেশের সনি নর্দের কথা দেখি, সনি নর্দে শেখ রাসেল আসলে সেটা তো আমাদের দেশের প্লেয়াররা দেখে তার থেকে শিখতে পারছে। একটা ক্লাবে 4টা প্লেয়ার খেলে, এটা কিছুটা ভুল ধারণা। সত্যি কথা বলতে কি, আমি 1956, 57, 58, 59 এর ওই দিকের কথা বলছি। করাচির মাকরানরা, পাঞ্জাবের প্লেয়াররা এখানে এসে যে খেলাধুলা করতো, এদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি। কেন, এরা পাকিস্তান টিমে খেলছে, এদের কাছে অনেক কিছু শিখছি। তারপরে ধরেন এখানে কবির ভাই বলেন, গজনবী ভাই বলেন, এরাও পাকিস্তান টিমে রিপ্রেজেন্ট করছে। মিন্টু ভাই বলেন, গোলকিপার, সে পাকিস্তান টিম রিপ্রেজেন্ট করছে। এখন এদের কাছ থেকে এরা ওইসব প্লেয়ারদের কাছে অনেক কিছু শিখছে, যেরকম ট্যাকলিং, তারপরে ধরেন ডজ, একটা প্লেয়ারকে কিছুটা এগুলো তো শিখতেই হয়, কেননা না। আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে, পাকিস্তানি প্লেয়ারের ভিতরে কিছুটা ইন্ডিভিজুয়াল শো ছিল, মানে তারা ইন্ডিভিজুয়াল শো করতো যাতে পাবলিক একটু আনন্দ পেত। পাবলিকে খেলা দেখতে আসে পয়সা দিয়ে কিছুটা আনন্দ পাওয়ার জন্য। এটা তো শুধু গোল হলো, চিল্লালাম গোল, আর কিন্তু দেখলাম যে একটা প্লেয়ারকে ডজ দিয়ে, সে একটা প্লেয়ার তাকে ডজ দিল, সে কাছে পড়ে গেল, আর 5 দিন যে আর একটা প্লেয়ারকে ডজ দিয়ে গোলে শট করলো, গোল হলো। তো এই জিনিসটা মানে এখন আর অতখানি দেখেন, এখন বোধহয় হিট অ্যান্ড রান বোধহয় এই টাইপের খেলাই বোধহয়। আবুল হোসেন ভাই, আমরা হিট অ্যান্ড রানের কথা শুনবো, তার ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাবো ওরিয়নপুর টাইম স্পোর্টসের ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওরিয়েন্টপুর টাইম স্পোর্টসের সাথে আছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ, খন্দকার আবুল হাসান এবং আলিমুজ্জামান আলম ভাই। আলম ভাই, যেটা বলছিলাম যে আসলে আপনি বলছেন যে এখানে খেলোয়াড়দের মানে বিদেশি যে খেলোয়াড় আসছে তারা আসলে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয়, যে তাদের সাথে থেকে তাদের খেলাটা দেখে আমাদের দেশে খেলোয়াড়রা উদ্বুদ্ধ হবে। কিন্তু পাইপলাইনের যারা আছে আমাদের দেশে কিন্তু ভালো খেলোয়াড়গুলো কিন্তু প্রত্যেক ক্লাব কিন্তু কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু খেলোয়াড় যে তৈরি করতে হবে সেটা কিন্তু তা কিন্তু কোনো ক্লাব কিন্তু করছে না। কিন্তু আপনি একজন কর্মকর্তা হিসেবে কিভাবে দেখছেন বিষয়টিকে? না, এটা ঠিক আছে যে আমাদের ইদানিং আমাদের কম্পিটিশন কমিটি, আমরা যেটা তাবেদ এম আওয়ালের বিএফএফ এর ভাইস প্রেসিডেন্ট তাবেদ আওয়ালের নেতৃত্বে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রতিটা ক্লাব আন্ডার 18 একটা ক্লাব করতে হবে সেম নামে, শেখ রাসেল, মোহামেডান, আবাহনী। তো সেটা হচ্ছে, গতবারও হয়েছে, এটাও হবে। তো সেখান থেকে আমরা কিছু তরুণ প্লেয়ারকে খেলানোর সুযোগ পাবো। যেটা আপনি বলছিলেন যে আমাদের বিদেশি প্লেয়ার আসলে 4টা কোটা থাকে বিদেশি প্লেয়ারের, আমাদের এতগুলো ক্লাব বাংলাদেশ লিগে খেলছে, 7টা কোয়ালিটি প্লেয়ার পাওয়া যায় না একসাথে। এখন পর্যন্ত 7টা কোয়ালিটি প্লেয়ার আমরা এক মানের
ভালো মানের 7টা প্লেয়ার নামাতে পারি না, ওখানে লিকেজ থাকে। তো সেখানে আপনি 4টা যদি বাদ দেন 11টা তো আরো পাওয়া যাবে না, তাতে খেলার মান আরো কম হয়ে যাবে। প্লেয়াররা এগুলো বলে নিজেদের দুর্বলতা ঢাকার জন্য, আসলে তা না। বিদেশি যে 4টা আছে তার সাথে 7টার সাথে আরো যদি 3-4টা ভালো প্লেয়ার থাকে, খুব ভালো খেলা হয়, কম্বিনেশনটা ভালো হয়। গতবার শেখ রাসেল ট্রেবল জয় করলো, এই বিদেশিরা খুব ভালো খেলেছিল, সাথে মামুনুলরা, এমএলএরা, যে জাহিদরা যে জুটিটা ছিল, খুব সুন্দর একটা খেলা ঢাকার ফুটবল প্রেমীরা দেখেছেন। এইবার একটা সেট শেখ রাসেলে গেল, শেখ জামালও কিন্তু খুব ভালো ফুটবল খেলছে। তো এটা আমি একটা প্লেয়ারদের কমিটমেন্টের ব্যাপারে একটা এক্সাম্পল আপনাকে দিই। কয়েকদিন আগে যে এফসি চ্যালেঞ্জ কাপ শেখ রাসেল খেলে আসলো শ্রীলঙ্কাতে, সেখানে কিন্তু শেখ রাসেল খুব ভালোভাবে চ্যাম্পিয়ন হয়ে আসলো। দেখেন, এটা আমাদের দেশের জন্য গর্বের বিষয়। শেখ রাসেলকে ধন্যবাদ জানানো দরকার। খন্দকার আবুল হোসেনের কাছে আমি একটু যাচ্ছিলাম যে আসলে যে তার মানে কি আমরা আমাদের টাকাও আছে, সবকিছু মোটামুটি আমরা প্রোভাইড করতে পারি, বাট হচ্ছে আমাদের কি খেলোয়াড়ের অভাব কিনা, সেটা কি ফুটবল থেকে কি আমরা পিছিয়ে আসছি নাকি আস্তে আস্তে, নাকি সামনের দিকে এগুচ্ছি? সামনের দিকে তো আমরা এগোচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, পিছিয়েই বরং আসছে বলা যায়। ফুটবল ফেডারেশনের যে ইনকাম হতো, এখন সেই তুলনায় আমার মনে হয় কিছুই হয় না। যদিও টিকিটের রেট অনেক বেড়ে গেছে, তখন টিকিটের রেট কম ছিল, তবুও তখন অনেক আমি তো দেখেছি গ্যালারি একদম পুরো ভরে থাকতো, কিন্তু এখন দেখা যায় যে কয়েকটা লোক এক সাইডে বসে আছে, আর কয়েকটা লোক তাও হয়তো ক্লাবের পাস নিয়ে, আর বাকি গ্যালারি গুলো ফাঁকা। টাকা নাই কোথায়? আমি একটা ইনফরমেশন দিই আপনাদেরকে। আমাদের দেশের জন্য যে আমাদের সরকারের মন্ত্রণালয় যেটা করা উচিত প্লেয়ার তৈরি করার জন্য, টোটাল স্পোর্টসের জন্য, নট অনলি ফুটবল। আপনাকে বলি, এই যে আমাদের বিকেএসপি সাভার, যেটা যাদের জন্য এটা তৈরি করা হলো, তাদেরকে যদি আপনি ওইখানে ঠিক মতো আপনি কেয়ারটেক না করেন, তাদেরকে যদি ওখানে পরিচর্যা না করেন, তাদেরকে ওইখানে সুন্দরভাবে ব্যবস্থা না করেন, তাহলে ওইটার কি ব্যবহার আছে? 50 কোটি টাকা কেন আগে আমি ওখানে খরচ করলাম? আচ্ছা, খাবার যাদের জন্য তারাই তো নাই, কিন্তু সেখান থেকে তো অনেক খেলোয়াড় আছে। হ্যাঁ, আমি আপনাকে বলি যে কতগুলো প্লেয়ার আমাদের জাতীয় পর্যায়ে অবদান রাখছে, তাদের ম্যাক্সিমামই বিকেএসপি থেকে আসে। আচ্ছা, বিকেএসপি কিন্তু প্লেয়ার প্রডিউস করে বেশি, কিন্তু রিসেন্টলি আমরা কয়েক বছর যাবত বিকেএসপি সম্বন্ধে খুব খারাপ আমাদের ধারণা চলে আসছে। এখানে আমাদের একজন একটা ইন্ডিয়ান কোচ আছে, ডক্টর ভেরিমল শর্মা। তিনি ফুটবলের উপরে ডক্টর। উনি ফুটবলের উপরে অনেক বই লিখেছেন, বিভিন্ন ইন্ডিয়ান এবং অনেক জায়গার বাংলাদেশকে সে প্রশিক্ষণ দিচ্ছে বিকেএসপিতে আছে ভালো। ওনার অধীনে এতদিন ওই যে ভালো ভালো প্লেয়ার যেগুলো দেখছেন ফুটবলে, ওগুলো কিন্তু ওনার ইয়েতে আসছে। আচ্ছা, তো ইদানিং ওনাকে শুনলাম যে ওনাকে বিদায় করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তো ওনাকে বিদায় করে দেওয়া হলে ওনার রিপ্লেসমেন্ট আর কেউ এখানে ওইভাবে পাচ্ছি না আমরা। আচ্ছা, ভালো কাউকে সেখানে নিয়ে আসতে পারছে এরকম কোনো নিউজ আমাদের কাছে নাই। অলরেডি ওনার এই জুনে ওনাকে বিদায় করে দেওয়া হবে। এই যে ইনু বলেছেন যে এক একটা ক্লাবে 4 জন করে যদি বিদেশি খেলোয়াড় আসে এক একটা ক্লাবে, তাহলে পরে তাদের যে টেকনিক বা ট্যাকটিক্স বা যে ধরে ফুটবলের ট্যাকলিং বলেন বা বলেন, এগুলো তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এখানে যখন ধরেন পাকিস্তান আমলের কথা বলছি আমি, ওমর, আব্দুল্লাহ, তারপরে নওয়াজ, তো এগুলো এদের কাছ থেকে সত্যি কথা বলতে কি আমরা বাঙালি প্লেয়াররা এদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছিলাম। আচ্ছা, হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই, কেউ অস্বীকার করতে পারে না। এরকম প্লেয়াররা যদি একটা ক্লাবে যদি 3 জন 4 জন 5 জন করে যদি থাকে, খেলে, ধরেন 7-8টা ক্লাবে যদি এরকম যদি খেলে, তাহলে পরে ধরেন এইসব খেলা দেখলে পরে এদের ওই খেলাগুলো কিভাবে বলকে ট্যাকেল করতে হবে, একটা প্লেয়ারকে ট্যাকেল করতে হলে পরে তাকে ফাউল না করে তাকে ট্যাকেল করতে হবে। আলম ভাই, আসলে সর্বশেষ আমাদেরকে একটু যদি বাংলাদেশের অল ওভার ফুটবলে নিয়ে এবং আগামী আমাদের যে সাম্প্রতিক শুরু হচ্ছে আপনার বিশ্বকাপ, যদি আমাদেরকে কেমন যাবে, ব্রাজিলে শুরু হচ্ছে, আসলে এমনিতে ফুটবল যেখানে আসলে তাদের প্রাণের চেয়ে প্রিয় আর কি। এবার বিশ্ববাসীর জন্য একটা সুখবর যে ফুটবলটা ল্যাটিন আমেরিকাতে হচ্ছে। আসলে ফুটবল বলতেই কিন্তু ল্যাটিন আমেরিকা আমরা বুঝি, তো সেখানে আশা করি একটু ডিফারেন্ট ফুটবল হবে। সর্বশেষ ফুটবল ফেডারেশন নিয়ে আপনাদের ফুটবল ফেডারেশনের কাছে আপনার যদি কোনো পরামর্শ থাকে তরুণ সংগঠক হিসেবে আর কি করা দরকার ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্টের? সারা বাংলাদেশের ফুটবলটা কিন্তু এই 2-4 জনের জন্য না, বাংলাদেশের ফুটবলটা ব্যাপক, বিশাল, এটাকে এক্সপ্যান্ড করে দিতে হবে। কিন্তু আমি জানি কয়েকটা লোক
গুটি 2-4 জন বেশি না, টোটাল বাংলাদেশের ফুটবলটাকে কন্ট্রোল করছে, তাতে দেশের ফুটবল উন্নত হবে না। সেটাকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এবং আগেও আমি বলেছি, কয়েকটা লেখাও বলেছি, টপ লেভেলের ফুটবলের দিকে তাকানো ছেড়ে দিতে হবে। একদম সুপার কাপ বা আমরা আর্জেন্টিনাকে নিয়ে আসলাম, ও কোটি টাকার যেটা বললেন, ও কোটি টাকা হলো যে স্পন্সর কোম্পানি দিল, ওই স্পন্সর কোম্পানির জন্য ওই কোটি টাকা তার প্রচার হলো, আসলে ফুটবলের কোনো কাজ হলো না। আপনাকে অবশ্যই আপনার যে অর্থটা ব্যয় করতে হবে একদম গ্রাসরুট লেভেলে। সেখানে হয়তো টপ লেভেলে যারা আছে তাদের নাম আসবে না, সুনামটা দেখা যাবে না চোখে, এইটা কম হবে, কিন্তু রুট লেভেলে আপনার টাকা যত বেশি দিবেন তত ফুটবল ডেভেলপ হবে। সত্যি কথা বলতে কি, আমাদের এখানে এখন মানে গরম হাওয়া বইছে ক্রিকেট। এখন এখানে আমি শুধু বলবো, ভলিবল বলেন, অ্যাথলেটিক্স বলেন, ফুটবল বলেন, যাই বলেন, হ্যাঁ, এই ক্রিকেটের কাছে কিন্তু হার মেনে যাচ্ছে। আচ্ছা, সবাইকে মানে সবাই এখন ওই ক্রিকেট করেই সব, মানে ক্রিকেট প্লেয়ারকে যেরকম সাকিব, একে যেন মনে হয় দেবতা করে রেখে দিচ্ছে, যেরকম সচিন তেন্ডুলকার ইন্ডিয়াতে। হ্যাঁ, তো এরকম আমাদের এখানে সেরকম যদি 2-1টা ফুটবলারও যদি হয়, তাকে কোনোজন দেখলাম না যে তার সম্বন্ধে পেপারে বা এই কোনো লোক মানে মাথায় করে নিয়ে নাচলো বা তার সম্বন্ধে কিছু ভালো কথা বললো, কিছু না। এখন ওই ক্রিকেট নিয়ে এখন বাংলাদেশ মাতোয়ারা। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে মোহনা টিভিকে এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি, অনুষ্ঠান সম্পর্কে এবং খেলাধুলা সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি যেন আমাদেরকে, আমরা জানাবো গোটা দেশবাসীকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।